ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের সভাপতির পরিবর্তন হয়েছে। যুবা মুখকে তুলে আনা হয়েছে যিনি মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়। এই গোটা প্রক্রিয়া এবং দলকে কিভাবে ঘুরে দাঁড় করানো হবে, বিশেষ করে এডিসি নির্বাচনে খারাপ ফলাফলের পর এখন বিজেপি নতুনভাবে কিভাবে উঠে দাঁড়াবে, এই সামগ্রিক বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির ত্রিপুরা প্রদেশের প্রভারী ডক্টর রাজদীপ রায়। আপনাকে প্রথমেই অভিনন্দন জানাচ্ছি যে আপনি বিধানসভা নির্বাচনে আসামে জয়ী হয়েছেন। ত্রিপুরাতে যুবা সভাপতি দায়িত্ব দেওয়া হয়েছে, নিশ্চয়ই কোনো একটা কারণ রয়েছে যুবকদের উপর দায়িত্ব, কারণ যেহেতু ন্যাশনাল প্রেসিডেন্টও আপনাদের বলা যেতে পারে এক প্রকার যুবা মুখ, কি বলবেন? দেখেন, ত্রিপুরা মাতা সুন্দরীর আশীর্বাদে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব গতকালকে 4টি প্রদেশের সভাপতির যেগুলো নিয়োগ হয়েছে সেই নিয়োগগুলোকে পাবলিকলি এনেছেন, এবং তার মধ্যে ত্রিপুরা প্রদেশের শ্রী অভিষেক দেবরায়, যিনি মাতাবাড়ির এমএলএ এবং ওইখানে কিছুদিন আগে অবধি জেলার সভাপতি ছিলেন, এবং খুব ভালোভাবে একদম বুথ স্তর থেকে মণ্ডল স্তর থেকে জেলা স্তরে অবধি উনি কাজ করেছেন। ওনাকে একটা গুরু দায়িত্ব দিয়েছেন। বয়সে একটু কম, কিন্তু রাজনৈতিক অভিজ্ঞতা অনেক দিনের আছে। পুরো এলাকাকে উনি, আমরা যেরকমভাবে দেখেছি, উনি সংগঠিত করেছেন ভারতীয় জনতা পার্টির পক্ষে, এবং ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব তা উনার উপর একটা বিশ্বাস রেখেছেন। আর আপনি কথাটা ঠিকই বলেছেন, আমাদের রাষ্ট্রীয় সভাপতি কম বয়সের, আমার পার্শ্ববর্তী রাজ্যের আসাম প্রদেশ, যেখান থেকে আমি আসি, সেইখানেও বলতে গেলে যুব সভাপতি আছেন, যিনি সাংসদ দিলীপ শইকীয়া মহাশয়। তো ভারতীয় জনতা পার্টির যুব সমাজের উপর একটা আস্থা রেখেছে, এবং যুব সমাজই আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, নতুন আইডিয়া দিচ্ছে, নতুন ঊর্জা আমাদেরকে দিচ্ছে। তো আমরা ঠিক সেইভাবে আশা করছি মাতা ত্রিপুরা সুন্দরীর প্রদেশে আমরা আগামী দিনের নির্বাচন অভিষেক দেবরায়কে সামনে রেখে আমরা নির্বাচনের রাস্তায় এগিয়ে যাব। আমি একেবারে মূল প্রশ্নগুলো করছি। প্রথম বিষয় হচ্ছে তিপ্রামথার সঙ্গে একটা টালমাটাল পরিস্থিতি। বিধানসভাতে জোট রয়েছে, কিন্তু এডিসিতে দেখেছি একেবারে মুখোমুখি লড়াই, তিপ্রামথা ভার্সেস বিজেপি। সামনে ভিলেজ কমিটি নির্বাচন, এই দোলাচলটাকে কিভাবে সামলাবেন? দেখেন, ত্রিপুরা মথা পার্টির সঙ্গে গতবার বিধানসভা নির্বাচনের পরে আমাদের অ্যালায়েন্স হয়েছিল, নির্বাচনের আগে কোনো আমাদের অ্যালায়েন্স ছিল না। আর টিটিআইডি ইলেকশন এইবারে আমাদের রেজাল্ট আশানুরূপ হয়নি। 5টা সিট আমরা পেয়েছি, এবং 4টা সিট আমরা পেয়েছি, এবং আরেকটা হয়েছে যেটা গতবারও আমরা কিন্তু আলাদা আলাদা লড়াই করেছিলাম। তো যাই হোক, হ্যাঁ, কথাটা আপনার ঠিক, যেভাবে দল আশা করেছিল ঠিক সেইভাবে হয়নি। আগামী দিনের জন্য আমাদের চিন্তাধারা আছে এই দলকে সংগঠিত করার জন্য, রিঅর্গানাইজ করার জন্য। তবে আপনাকে এটাও বলা দরকার যে আসামে যেভাবে অভূতপূর্ব ফল হয়েছে আমাদের কিছুদিন আগে, মে জুন মাসে, তার ঠিক 7 মাস আগে আমরা বোডোল্যান্ডের ইলেকশন, টেরিটোরিয়াল কাউন্সিলের ইলেকশনে 40টা সিটের মধ্যে শুধু 5টা সিট বিজেপি পেয়েছিল, কিন্তু তারপরেও সেই বিটিসি ইলেকশনের ঠিক পরেই 102টা সিট পেয়ে সরকার গঠন করতে ভারতীয় জনতা পার্টি সক্ষম হয়েছে আসাম প্রদেশে। কাজে আমার সেরকম একটা ধারণা, ইস্যুসগুলো ডিফারেন্ট থাকে। টিটিএডিসির ইলেকশনে, টেরিটোরিয়াল কাউন্সিলের ইলেকশনে লোকাল ট্রাইবাল ইস্যুসগুলো থাকে। হ্যাঁ, বিজেপি কিছু কিছু জায়গায় পেনিট্রেট করেছে, আমাদের দল সংগঠন আছে, সেটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। কিছু কিছু জায়গায় নতুন ছেলেমেয়েদেরকে আমাদের দায়িত্ব দিতে হবে, এবং আমরা আশা করি সেটা করতে আমরা সম্ভব হব। আগামী কিছুদিন আছে, 1 বছর মতন সময়কালের মধ্যে আমাদের আগামী দিনে নির্বাচন আরম্ভ হবে 28 মার্চ এপ্রিল মাসে, এবং আমি নিশ্চিন্তভাবে বলতে পারছি ত্রিপুরাতে যেভাবে বিটিসি ইলেকশন হারার পর ভারতীয় জনতা পার্টি ক্ষমতা দখল করেছে আসামে, ঠিক সেইভাবে টিটিএডিসি ইলেকশনে ভালো রেজাল্ট না করার পরেও আমরা আশা করব যে আগামী 28-এর নির্বাচন ভারতীয় জনতা পার্টি আবার ক্ষমতায় আসবে। মানে এর অর্থ কি পরবর্তী নির্বাচনগুলোতে একাই লড়াই করবে বিজেপি? দেখেন, এটা নিয়ে চিন্তা চর্চা চলছে, এখনও সময় হয়নি। ইলেকশনের ডিক্লারেশনটা একটু আইনি বেড়াজালে পড়ে আছে, সুপ্রিম কোর্টে কয়েকটা ডেট আছে। সেই ডেটগুলো যখন ওরা বলে দেবে, ডিরেকশন দিয়ে দেবে, কারণ আমাদের প্রায় 5,000 মতন ক্যান্ডিডেট ঠিক করতে হবে ভিলেজ কাউন্সিলের। তো এগুলো এটা সময় সাপেক্ষ প্রক্রিয়া, এবং টিটিএডিসি ইলেকশন আগে যেরকম তাদের সঙ্গে আমাদের কথা হয়েছিল, ভিলেজ ইলেকশনের আগেও আমাদের ত্রিপুরা মথার সঙ্গে
কথা হবে এবং নিশ্চিন্তভাবে আমরা একটা ত্রিপুরা রাজ্যবাসীদের জন্য যেটা ভালো করা দরকার ঠিক সেইভাবে আমরা এগোবো। এবার অন্য সাবজেক্টে আসছি। অনুপ্রবেশ এই অঞ্চলে একটা বড় ইস্যু। আমরা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দেখলাম, আসাম নির্বাচনে দেখলাম, এবং সম্প্রতি যেমনটা শোনা যাচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসতে পারেন। দলীয়ভাবে বিষয়টা কীভাবে দেখছেন এবং কবে নাগাদ আসবেন, এই ব্যাপারে বিস্তারিত? দেখেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি বিগত কিছুদিন আগের থেকে একটা ভিলেজ প্রোগ্রাম উনি হাতে নিয়েছেন এবং সেই ভিলেজ প্রোগ্রামের ইনগরেশন সেটা আসাম রাজ্যের কাছাড় জেলাতে থেকে এটা আরম্ভ হয়েছে এবং পুরো বিশেষ করে বাংলাদেশের সঙ্গে যে 4টি রাজ্যের বর্ডার আছে, ওয়েস্ট বেঙ্গল, মেঘালয়, ত্রিপুরা এবং আসাম, এই 4টি রাজ্যে মানে গৃহমন্ত্রীর যাতায়াত হবে, বর্ডার এরিয়া উনি ভিজিট করবেন এবং বর্ডার এরিয়া ভিজিট করার সঙ্গে সঙ্গে বর্ডারকে ম্যানেজমেন্ট করার, এফেক্টিভ ম্যানেজমেন্ট করার জন্য ভারত সরকার নতুন পলিসি নিয়েছে। সেই পলিসিকে একদম গ্রাউন্ডে নিয়ে যাওয়ার জন্য সচক্ষ গৃহমন্ত্রী দেখে যাবেন এরকম একটা, এবং সেই কার্য নিয়ে আগামী কিছুদিনের মধ্যে গৃহমন্ত্রী একবার ত্রিপুরা রাজ্যে আসার কথা এবং নিশ্চিন্তভাবে আমরা বলতে পারছি এটা খুব বেশি দেরি হবে না, 10 থেকে 15 দিনের মধ্যে এটা হবে। এবং ত্রিপুরা যে বর্ডার এরিয়া আছে বাংলাদেশের সঙ্গে বর্ডার, এটাও ন্যাশনাল এজেন্ডাতে আছে এই বর্ডারগুলোকে সেফ সিকিওর করার জন্য, অনুপ্রবেশকে বন্ধ করার জন্য, বিশেষ করে ইলিগ্যাল যেগুলো ইনফিল্ট্রেশন হচ্ছে সেগুলো বন্ধ করার জন্য আমাদের পুরো মানে 360 ডিগ্রি ওয়াচফুল আইস ভারত সরকার এবং ভারতীয় জনতা পার্টির থাকবে। আসামের সদ্য সম্পন্ন বিধানসভা অধিবেশনে আপনারা ইউসিসি পাশ করেছেন। ত্রিপুরাতে এই নিয়ে কোনো ভাবনা রয়েছে দলের? দেখেন, ত্রিপুরাতে ইউসিসি নিয়ে ঠিক ডাইরেক্ট সেরকম এখন প্রবলেম হচ্ছে না। আসামে একটা ডেমোগ্রাফিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। পুরো ভারতবর্ষে যে 30টি রাজ্য আছে তার মধ্যে আসাম এরকম একটা রাজ্য যেখানে মাইনরিটি পপুলেশন প্রায় 34%। আর আপনি জানবেন যে উত্তরাখণ্ডে ইউসিসি পাস হয়েছে 2024-এ, সেখানে 14% মাইনরিটি পপুলেশন। গুজরাটে এই বছর প্রথম দিকে পাস হয়েছে, সেখানে 9.67% হচ্ছে মাইনরিটি পপুলেশন। তো আসামে মাইনরিটি পপুলেশন খুব বেশি, ত্রিপুরা তো 9% মাইনরিটি পপুলেশন আছে। যদিও আমি মনে করি কিন্তু ভারতবর্ষে যখন আস্তে আস্তে ইউসিসির দিকে এগোচ্ছে, ত্রিপুরা রাজ্যেও ইউসিসি আগামী দিনে দ্য ফিউচার অফ ত্রিপুরা ইজ অলসো ইউসিসি। ইমপ্লিমেন্টেশন যখন হবে তখন পুরো রাজ্যে হবে। এখন কোন রাজ্যে আগে হচ্ছে না হচ্ছে সেটা পরের কথা, কিন্তু যখন পুরো দেশে ইউসিসি হয়ে যাবে ত্রিপুরাতেও ইউসিসি হবে নিশ্চিন্ত। একদম শেষ প্রশ্ন, যুবা সভাপতি কি পরামর্শ দিলেন? না, পরামর্শ দেওয়ার কিছু নেই। আমি আপনাকে আগেও বলেছি যে হয়তো বয়স কম হতে পারে কিন্তু রাজনৈতিকভাবে উনি অনেক প্রায় 15-20 বছর থেকে রাজনীতির প্রাঙ্গণে আছেন, রাজনীতি ভালো করে বোঝেন। মাতাবাড়ি, উনি যে মাতাবাড়ি সমষ্টির থেকে, গোমতী জেলার থেকে উনি উপর থেকে দেখেছেন। আমি আশা রাখবো যে উনি পুরো ত্রিপুরা রাজ্যের যে 10টি ডিস্ট্রিক্ট আছে, 7টি মণ্ডল আছে, সব দিকে উনি ঘুরে বেড়াবেন, আগে একটা আইডিয়া হয়ে যাবে। হি ইজ এ ফাস্ট লার্নার এবং আমার মনে হয় যে গাইডেন্স আজকে ভারতীয় জনতা পার্টি সিনিয়র কার্যকর্তাদের মাধ্যমে, সিনিয়র লিডারদের মাধ্যমে, যেরকম বিপ্লব বাবু আছেন, প্রতিমাদি আছেন, রাজীব বাবু আছেন, এছাড়াও আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ আছেন, তাদের যে গাইডেন্সটা উনি পাবেন সেটাকে উনি কাজে লাগিয়ে এগিয়ে যেতে সমদৃষ্টি রেখে, সব জেলাতে সমদৃষ্টি রেখে উন্নয়নের দিক থেকেও এবং সাংগঠনিক দিক থেকেও দুটা দিকে ওনার নজর রাখতে হবে। গভর্নমেন্টের সঙ্গে ওনার ভালো করে লিয়াসও মেনটেন করতে হবে এবং যেহেতু উনি এমএলএ, আর সংগঠনকে মজবুত করতে হবে। আমাদের ইমিডিয়েট হচ্ছে সংগঠন রিস্ট্রাকচারিং করা। কিছু কিছু জায়গায় আমাদের সংগঠনের কিছু পোস্ট এখনো ভেকেন্ট আছে, সেটাকে ইমিডিয়েটলি ফিল আপ করা এবং 2000 তীক্ষ্ণ দৃষ্টি আমাদের 2028-এর এপ্রিলের ইলেকশনের দিকে দৃষ্টি রেখে আমরা এগিয়ে যাব। কোথাও না কোথাও কি মতবিরোধ বা গোষ্ঠী কোন্দল এরকম অভিযোগ উঠে আসে যে কেউ কেউ অসন্তুষ্ট আছে? আপনি প্রভারী হিসাবে দেখেন, আমি সবার সঙ্গে কথা বলেছি, বিগত কয়েকদিন থেকে কথা হচ্ছে। ডিফারেন্স অফ ওপিনিয়ন কিছু কিছু জায়গায় ছিল আগে, কিন্তু ভারতীয় জনতা পার্টির যখন একটা নির্ণয় হয়ে যায় সেটার পিছনে সবাই এসে দাঁড়ায়। আপনি সেটার দৃষ্টিও আপনারা বিগত কালকের থেকে দেখতে পাচ্ছেন। ভারতীয় জনতা পার্টির প্রত্যেক স্তরের নেতৃবৃন্দ এবং কার্যকর্তারা অভিষেক দেবরায়ের পিছনে দাঁড়িয়ে আছে এবং অভিষেক একজন যুবনেতা আপনি বলেছেন এবং একজন সাকসেসফুল লিডার
একটা ট্র্যাক রেকর্ড আছে, একটা প্রুভেন ট্র্যাক রেকর্ড আছে, এবং আমরা আশা করি যে উনি সবাইকে নিয়ে একসঙ্গে চলতে পারবেন, এই ক্ষমতা উনি রাখেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন রাজদীপ রায়, যিনি ত্রিপুরা প্রদেশের প্রভারী, এবং বলেছেন লক্ষ্য 2028। আগরতলা থেকে ক্যামেরায় অর্পণদের সঙ্গে আমি ভূপাল চক্রবর্তী, নিউজ লাইভ বাংলা।